বলি, আপনি অনেক আগে থেকে টক শো করেন, কেন যেন আপনি আমাকে ডাকতেন না, বা আমারও আশা হয়নি। যদিও আমি প্রচুর টক শো করি তখন 24-এর, 23-এ, 22-এ। তো আমার এক এখন তো ছেলে, আপনাকে প্রতিদিন আমি ওইটারই উত্তর, এই উত্তরটা পেয়ে যাবেন ওই কারণেই। আমার এক ছেলে বারবার বলতো, আপনি হাসিনা আপাকে নক করেন না কেন? তাই আমি বললাম যে নক করে লিস্টে ঢুকতে হবে কেন? টাইম উইল কাম, উইল বি টুগেদার। সো টাইম উইল কাম, বিএনপি উইল প্রুভ দ্যাট পেট্রোল ইজ দেয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কি রাস্তাঘাটে গাড়ি দেখছেন? আমরা কি গাড়ি চালাচ্ছি? সবাই কি গাড়ি চলছে? মোটরসাইকেল চলছে? বাস চলছে? বোরোর ক্ষেতে কি পানি যাচ্ছে? আপনার বাস, ট্রাক সব চলছে তো, গাড়ি চলছে তো। এভরিওয়ান হ্যাজ দ্য পেট্রোল, কারেক্ট? আমি ব্যক্তিগতভাবে গতকাল এটা সার্চ করলাম। আমি ধনী মানুষ নই, খুব কষ্ট করে চলি, এই কারণে আমার গাড়িটা এলপিজি করেছি কস্ট সেভিংসের জন্য। আমার ড্রাইভার আবার বলে, স্যার সব জায়গায় বললেন না, এটা মানুষ কি বলবে, আপনি এমপি মানুষ এলপিজি চালান। তো আমি প্রাউডলি বলি না। তো আমি নিতে যে আমি সাউদার্ন মানে ফুয়েলিং স্টেশন, যেটা এটা হচ্ছে আপনার 7 রাস্তায়, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, পেট্রোল কতটুকু আসছিল, অকটেন কতটুকু? বলে 13,000 আজকে আসছিল। আমাকে শেষ হয়ে গেছে, একটু আগে শেষ হয়েছে, এই জন্য আমরা বললাম পেট্রোল অকটেন হবে না। আমাকে বাকি কি অবস্থা? ডিজেল চলছে। তাই বললাম এর আগে কি রকম নিতেন, গত বছর এই মাসে কি রকম নিতেন? বলে গত মাসে ওই বছর 9,000, 9,500, 10,000 লিটার যাইতো। বললাম এবার বেশি যাচ্ছে তাহলে, মানে গাড়ি ঘোড়া বাড়ছে না ঢাকা শহরে মানুষ বাড়ছে? বলে না স্যার, আমাদের কাছে সাংবাদিকরা অনেক এসে খোটাখুটি করছে। কি হয়েছে, কি কাহিনী? সাংবাদিকরা বলতেছে কি পেট্রোল শেষ, পেট্রোল শেষ কেন, কি হয়েছে? তো ওরা বলতেছে, স্যার আমরা জীবনে দেখিনি যে এই মোটরসাইকেলের যে ট্যাঙ্কি, এটা কোনোদিনও ভরাই বাইকাররা। সবসময় 200 টাকা, 300 টাকা, ম্যাক্সিমাম 500 টাকার তেল নিত। এখন এরা ভরে ভরে নাই। এক, দুই, কারো ট্যাঙ্কিতে যদি হাফ তেল থাকে, ওইটাও সে বাড়ি যাওয়ার সময় ফিল আপ করে যায়। যে ইন ট্রানজিট যে তেল, এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে অলরেডি। আমার মনে হয় টুমোরো, ডে আফটার টুমোরো, ইউ উইল নট ফাইন্ড দ্যাট পিপল ইজ হ্যাভিং দোজ লাইনস। নাম্বার ওয়ান। নাম্বার টু, কেউ কেউ বলে, আমি এটাকে পলিটিক্যাল রেটোরিক মনে করি, যে বিরোধী দলের লোকজন এখানে বাইক নিয়ে ভেজাল করে দেখাচ্ছে। কিন্তু আমি যেটা মনে করি, বাংলাদেশের মানুষ ইউনো, মানে এখানে একটা হুজুগ একটা বড় বিষয়, কিন্তু ব্যাপক বিষয়। এবং সেই হুজুগ, ওই যে বটবাহিনী আপনারটাতে নক করেন, এই জন্য আপনি খুব, আপনার ভিউ খুব বেশি হয় না। আমি দেখি আপনাকে, আপনার ফেসবুকও দেখি, আপনার এই টেবিল টকের ইয়েও দেখি, ভিউ কিন্তু খুব বেশি হয় না, কারণ বটবাহিনী আপনি পালেননি। ঠিক আছে? তো এটার কিছুটা সত্যতাও আছে, কারণ আপনার মতো একটা জনপ্রিয় ইয়ে যখন দেখি যে খুব ভিউ হচ্ছে না, যেটা হবার কথা। কারণ আপনার হোস্টগুলোর ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি বোধহয় সবচেয়ে মানে কম পরিচিত একজন হোস্ট আপনার এখানে। তো সরি, গেস্ট। তো অন্য গেস্টরা অনেক হাইলি কোয়ালিটি, আমি অনেকগুলো দেখেছি আপনার, অনেক, অন্তত 50টা আমি দেখেছি আপনার সেই 23-24-এ। তো যাই হোক, হ্যাঁ, তখন অনেক, যখন আমরা শুরু করেছিলাম তখন প্রচুর মানুষ বসে থাকতো। এখন যাই হোক, তখন আমরা অনেক জনপ্রিয় ছিলাম। এখন আর এখনো আপনি জনপ্রিয় থাকবেন, আপনার অনেক লাইক কমেন্ট করবে আপনি যদি ইউজ করতে পারেন ভালো করে। তো কাজে আমাদের বাংলাদেশের মানুষ আসলে অনেক কিছু দিয়ে মানে সিচুয়েশনকে বিচার করে। লবণ যখন থাকে না বললে একটা হাহাকার পড়ে যায়। কিন্তু আপনি দেখুন, এই যে এখন পেঁয়াজের দাম নেই, কৃষকেরা পেঁয়াজ কিনে বাজারে নিয়ে আসলে যে পেঁয়াজের যে কস্ট অফ প্রোডাকশন, এটা তারা পাচ্ছে না। আলুর অবস্থা একই গেছে এদেশে, এটা কিন্তু নিউজ হয় না। পেট্রোল পাম্পে একটা মানুষ দাঁড়ায় আছে, এইটা কিন্তু নিউজ। নেগেটিভ নিউজ এদেশে খুব দ্রুত যায়, কিন্তু এদেশের অনেক পজিটিভ নিউজ আছে, সেটা নিয়ে কিন্তু তাহলে কি আপনি কি মনে করেন সরকারি দলকে একটা বেকায়দা আমাদের এই মুহূর্তে 2 লক্ষ মেট্রিক টন ডিজেলের মজুদ আছে, হয়তো আবার কমে গেছে, কোন ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা 2 লক্ষ মেট্রিক টন ডিজেল ইজ অন দ্য ওয়ে। আমরা 50,000 মেট্রিক টন আমরা অকটেন
বাইরে থেকে আনছি, যদিও অকটেন আমাদের নিজেদের, কিন্তু যেহেতু ডিমান্ড বেড়ে গেছে, টু ফিলফিল দ্য ডিমান্ড। এবং আমি আপনার মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন সরকারি দলের পার্লামেন্ট মেম্বার হিসেবে বলছি, এপ্রিলেও তেলের দাম বাড়বে না। আপনি লন্ডনে বাড়তে পারে, আমাদের বাড়বে না। এবং সরকার অনেক প্রকারের অল্টারনেটিভ সোর্স করছেন, এবং যে সোর্সগুলো সত্যিই খুব, আমি নিজে দেখেও খুব অভিভূত হয়েছি। ক্রেডিট গোস টু অফকোর্স দ্য জ্বালানি মিনিস্টার, যে স্পেশালি বোথ আর ভেরি কোয়ালিফাইড, অনিন্দ ইসলাম অমিত এবং আমাদের উত্তরাঞ্চলের গর্ব আরেকজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী সালাউদ্দিন, সরি, মিস্টার টুকু, মাহমুদ, কি যেন, যাই হোক, টুকু ভাই বলি আমরা। তো তারা খুবই অল্টারনেটিভ এবং দারুণ দারুণ সোর্সিং তারা করেছে। সো আচ্ছা। এলপিজি, ডিজেল বাই দ্য বাই, বড় মৌসুমে ডিজেল খুব ভালোভাবে যাচ্ছে এবং প্রায় 70% সেচ হয়ে গেছে ইতিমধ্যে। না, আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী কোথায়, আপনাদের তারপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিডল ইস্টের ব্যাপারে, আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই কেন? তারা তো একটা ক্রাইসিসের মধ্যে আছে এবং আরো ক্রাইসিসে পড়বে যুদ্ধ থেমে গেলে। তাদের ব্যাপারে সরকারের বক্তব্য আমরা কি? ভাইরে, আমি তো গাঁয়ের নেতা, আপনি আমাকে পররাষ্ট্রনীতি নিয়ে জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, আমি আমরা যেহেতু আশা করব যে আপনারা উঠাবেন। আমি যেহেতু না সংসদে এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি নিজেই বিবৃতি দিয়েছেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, এবং আমরা কি করছি, বিদেশ থেকে কিভাবে আমরা লোকজন নিয়ে আসছি, কতজন ইতিমধ্যে এনেছি, বাকিগুলোর প্ল্যান উনি সংসদে বিবৃতি দিয়েছেন। শ্যামাবু ভাই ম্যাডাম, আমরা আশা করব যে উনি আরেকটু গুরুত্ব দিবেন, গুরুত্ব দিয়ে কথা বলবেন। সংবাদ সম্মেলনটা করেননি এবং সাংবাদিকরা এটার হাইলাইট করেননি, কারণ উনি বেশ কিছু স্টেপ এখানে দেখিয়েছেন এবং প্রসেস দেখিয়েছেন এবং কিছু সাফল্য দেখিয়েছেন। বরঞ্চ আমি মনে করছি, আমি আপনাকে কমপ্লিমেন্ট করি সরকারের বিরুদ্ধেই, সেটা হচ্ছে আমাদের যে 15 জন যে এই যে বেকার ছেলেরা চাকরি নেওয়ার জন্য ভূমধ্যসাগর থেকে যে তাদের উদ্ধার করলো, এইটা নিয়ে আমাদের ব্যাপক আলোচনা হওয়া উচিত। এটাই বাংলাদেশের এই মুহূর্তের ফোকলা অর্থনীতির বেস, যে মানুষরা কেন বিদেশে যায়। আমি তো 15-20 বছর বিদেশে চাকরি করেছি, টপ লেভেলের মাল্টিন্যাশনাল কোম্পানিতে। I was a country head for approximate 20 countries, but I saw the laborers are working, it's not actually adding value for their family. তারা যাওয়ার সময় গরু বিক্রি করে, জমি বিক্রি করে, দালালকে টাকা দেয়, হাই রেটে যায়, যাওয়ার পর তারা, আপনি দেখছেন, আপনার লন্ডনে হয়তো চোখে পড়েছে, খুবই লো লেভেলের কাজ করে। লন্ডনে না, আমি তো ইউরোপে যাই, ইউরোপে গিয়ে আমি শুনি, ওদের সাথে আমি কথা বলি, ওদের অনেক কষ্ট। ইভেন ওরা শুধু এই আমাদের যেটা দরকার, যাওয়ার পরে ওরা হয়ে মারা যায়, মানে আত্মহত্যা করে। কারণ তারা এভাবে যেতে পারলেও তারা কয়েক বছর সার্ভাইভ করতে পারে না, মানে তারা কাজ পায় না, তারা বাসা ভাড়া পায় না, এরপরে অনেকে আত্মহত্যাও করে। এভাবে অনেকে উদাহরণ আমি দেখেছি, আমি ইউরোপের বিভিন্ন জায়গায় গিয়ে আমি কথা বলে শুনেছি ওদের সাথে। তো শেষ করবেন শাহিন ভাই। তো এটার উপায় হচ্ছে আমাদের এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে আলোচনা হওয়া উচিত, যে বাংলাদেশ কেন লাইট বা বাল্ব বা ছোট ছোট এই নাট বোল্ট চায়না থেকে কেন ইম্পোর্ট করবে, কেন আমরা এটা বানাইতে পারি না। আমাদের ব্যাপক হারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এবং সেটাই আমাদের বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির একমাত্র উপায়। এবং দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে আমাদের বিদেশে রপ্তানি আমদানি নির্ভরতা কমানোর একমাত্র উপায় হচ্ছে আমাদের এখানে প্রোডাকশন করতে হবে। সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ব্যাপক হারে হওয়াটা দেশে খুব জরুরি। এই সার্ভিস ইন্ডাস্ট্রি এবং এই সেই তথাকথিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের দেয়া গার্মেন্টস, এখন নতুনভাবে এখানে যদি আমরা শ্রমনির্ভর শ্রমঘন ইন্ডাস্ট্রি করতে চাই, সেটা হচ্ছে হালকা প্রকৌশল শিল্প, যেটাকে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বলি, সেগুলো ব্যাপক হারে জেলায় জেলায় হওয়া উচিত বলে আমি মনে করি।